টিবিএস মার্কেটসের এই সপ্তাহের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, অনেক বিতর্ক, কোন শেয়ার কিনবো কোন শেয়ার বেচবো, আসলে বাজার সবকিছুর ঊর্ধ্বে, আমি বলবো নিম্নে চলে গেছে। যে সব পক্ষেরই অবস্থা আসলে খুবই খারাপ। যারা কিনা শেয়ার ধরে রেখেছিলেন, যারা হয়তো একটা ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় ছিলেন, যারা আবার টাকা হাতে নিয়ে অপেক্ষা করছেন শেয়ার কিনবেন, তাদের জন্য হয়তো এই দরপতনটা কিছুটা উপভোগ্য হতে পারে। বাট এই ধরনের মানুষ আসলে খুব কম বাজারে। কেন আসলে কোনোভাবেই শেয়ার বাজারের এই দরপতন থামছে না, নিম্নমুখী প্রবণতা আরো প্রগাঢ় হচ্ছে? আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন ফিনান্সের শিক্ষক। তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো, বিনিয়োগ পরিস্থিতি সম্পর্কেও তার কাছ থেকে শুনবো। তিনি প্রফেসর সৈয়দ এ মামুন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফিনান্সের শিক্ষক। তার দেশের বাইরে নানান বিদেশি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, এগুলোর সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। তিনি বাংলাদেশের ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসের কাউন্সিল মেম্বার। স্যার, স্বাগতম। ধন্যবাদ আপনাকে। এই যে দৈন্য দশা, আমরা জানি ভালো লিস্টিং হয়নি, সুশাসন এগুলো ছিল, এগুলোর ঘাটতি। একটা তো প্রত্যাশা এসেছিল সব রাজনৈতিক পট পরিবর্তনের পরে, এটিও দেখা যাচ্ছে যে আসলে ইনভেস্টররা ট্রাস্ট করছে না। তো এই স্পাইরালটা কেন যাচ্ছে না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, সকল টিবিএস এর সকল দর্শকদেরকে ধন্যবাদ, এবং আপনাদের কাছে কৃতজ্ঞ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন যে আসলে আমরা যদি আমাদের মার্কেট ট্রেন্ডে দেখি, তাহলে সেটাও আসলে পুরো দেশের মানে ইকোনমির একটা চিত্র ফুটে তোলে। আমার মনে হয় যে এত সুন্দরভাবে ক্যাপিটাল মার্কেট ইন্ডেক্স কখনোই বাংলাদেশের ইকোনমি অ্যান্ড সোশিও ইকোনমি বলবো অ্যাজ এ হোলকে রিপ্রেজেন্ট করেনি। কারণ আমরা যদি লাস্ট অগাস্ট থেকে আজকে পর্যন্ত বা গতকালকে পর্যন্ত ট্রেন্ডটা দেখি, যে নিউ গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে এটা স্পাইক করেছিল। তো স্পাইক করা মানে কি, সবাই আশাবাদী হয়েছিল, কনফিডেন্টটা গো আপ, যে দেয়ার উইল বি সামথিং credible is coming, something worthy will be coming. তো কিন্তু মজার ব্যাপার হলো এটা একবারে পড়ে যায়নি, এই কনফিডেন্টটা গ্রো করেছে ফ্রম দ্য এক্সপেকটেশন যে আমাদের ভালো কিছু হবে। কিন্তু আপনি দেখবেন এই পড়াটা গত 9-10 মাসে আস্তে আস্তে পড়েছে। তার মানে ইনভেস্টররা কিন্তু এখানে বা মার্কেট পার্টিসিপেন্টসরা কিন্তু ফিল করেছে, তারা কনফিডেন্ট হওয়ার চেষ্টা করেছে, কিন্তু বিভিন্ন এলিমেন্ট তাদের সেই কনফিডেন্টটা ধরে রাখতে পারেনি। তো এই জন্য দেখবেন আস্তে আস্তে পারসিস্টেন্টলি কমতে কমতে 1400 পয়েন্ট কমে গেছে এই 10 মাসে। তো এখানে দুইটা ফ্যাক্টর খুব ইম্পর্ট্যান্ট, যে ইনভেস্টর কনফিডেন্ট বেড়েছে, তার মানে কি ইনভেস্টররা স্টিল ওয়ান্ট টু গেট দেয়ার হোপ ইন দ্য মার্কেট, বাট এর যে অ্যারেঞ্জমেন্ট, যেই ইনভেস্টরদের কনফিডেন্ট ধরে রাখার জন্য যেই অ্যারেঞ্জমেন্টটা, যেই ক্রেডিবল এনভায়রনমেন্টটা, সেটা আমরা মনে হয় দিতে ব্যর্থ হয়েছি। এবং ধরেন যে একটা কি হয়, ইমিডিয়েট ইমোশনাল বাস্ট আউট হইতে পারে মার্কেটে, আমরা জানি স্পাইক করে আবার ফল করে আবার, কিন্তু এই জায়গা যেটা কোয়ালিটেটিভ ইম্পর্টেন্সটা হলো যে মার্কেটটা কিন্তু আস্তে আস্তে ফল করেছে। তো এই ফলটা কাইন্ড অফ এন সাস্টেইনেবল ফল। ওকে, সো এটা একটা বিগ কনসার্নের ব্যাপার। এখন এটা কেন হলো আমরা যদি দেখি, আমরা এখানে যদি একটা ব্যাপার খুব ডিপলি অ্যানালিসিস করি, আমরা সবসময় দেখেছি যে আমাদের ইকোনমিক যে প্রসপারিটি বা আমাদের যে ইকোনমিক ইন্ডিকেটরসগুলো, সেটা যেমন সাউথ এশিয়াতে উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট ইকোনমি। ওকে, কিন্তু আমাদের মার্কেটটা কিন্তু সেকেন্ড লার্জেস্ট না। তার মানে আমাদের ইকোনমিক সাইজটা বা ইকোনমিক প্রসপারিটি ইজ নট কনভার্টেড ইনটু দ্য মার্কেট সাইজ। তো এই যে পোটেনশিয়ালিটিটা, তার মানে এটা যদি কনভার্ট হয়, তার মানে মার্কেট উইল বি লার্জার, মাচ লার্জার কম্পেয়ার টু দ্যাট। মানে এটা রিফ্লেক্ট করে যে ইনভেস্টররা সবসময় এই কনফিডেন্টটা রাখতে চায়।
কিন্তু তারা যখন এই কনফিডেন্ট রাখার জন্য যে এলিমেন্টগুলো সেটাকে যখন ম্যাচ করতে পারে না, তখন তাদের কিন্তু আস্থাটা আস্তে আস্তে কমতে থাকে। তো সেটাই আমরা গত 10 মাসে দেখেছি, বোথ আমাদের মার্কেটের প্রতি, আবার আপনি যদি ইকোনমির প্রতিও দেখেন একই সাথে কিন্তু শুধু মানি মার্কেট, স্টক মার্কেট না, মানি মার্কেটেও হয়েছে। কারণ ওখানে দেখবেন আপনি ক্রেডিট গ্রোথ ইজ অলমোস্ট স্টেগনেন্ট, there is no growing, which represent that যে মার্কেট পার্টিসিপেন্টস আর সাফারিং ফ্রম দ্য ল্যাক অফ ট্রাস্ট। তো আমাদের সবচেয়ে বড় স্টেক হোল্ডার কিন্তু ইনভেস্টর। তো ইনভেস্টরদের ট্রাস্ট যদি আমরা প্রিজার্ভ না করতে পারি এবং এটা পারসিস্টেন্সলি ডাউন করতে থাকে, তাহলে আমার মনে হয় এখন সময় আসছে খুব ডিপলি ইনভেস্টর সাইকোলজি অ্যান্ড দ্য প্রেফারেন্স নিয়ে একটু চিন্তা করা দরকার, যে কেন ইনভেস্টররা তাদের ট্রাস্টটা ধরে রাখতে পারছে না। ওকে, আমার কাছে এটাই মনে হয়। এখন যে একসময় আমাদের দেশে করাপ্ট অটোক্রেটিক গভর্নমেন্ট ছিল, আমরা তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করেছি। এখন অনেক এক্সপার্ট এবং ভালো মানুষ, যারা কিনা সুশাসনপন্থী মানুষ আমরা বলি, তারা দায়িত্ব নিয়েছেন। তো ডিরেকশনটা তো অ্যাটলিস্ট যে সাইকোলজিক্যালি পজিটিভ থাকার কথা ছিল, অ্যান্ড দেয়ার আর গুড সিমটমস অলরেডি, যে আপনার অ্যাটলিস্ট পাচার কমেছে বা বন্ধই হয়েছে যদি আমরা আশা করতে চাই। তারপরেও আসলে ট্রাস্ট বিল্ড আপ হচ্ছে না কেন? আচ্ছা, এটার দুটো রিজন আমার কাছে, মানে আমরা রিজনগুলো অনেকগুলো, বাট আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম কথা, ওই যে প্রথমেই বললাম যে দেখেন আমাদের গভর্নেন্স যে কর্পোরেট গভর্নেন্স যে আমাদের পোর এবং মার্কেট এফিসিয়েন্সিটা উইক। আমরা অনেক সময় ভদ্রতা করে সেমি উইক বলি, কিন্তু এটা উইক, যে কারণ মার্কেট রিপ্রেজেন্ট করে না যে ইনফরমেশান আর মার্কেট পারফরমেন্স, কখনোই আমাদের কোরিলেশনটা অনেক দুর্বল। তো এখানে যেটা হয়েছে যে এই গভর্নেন্সটা ইমপ্রুভ করবে, এটাই কিন্তু ইনভেস্টরদের সবচেয়ে বড় কনফিডেন্স ছিল, যে মার্কেট উইল প্লে ইট ইন ইন্ডিপেন্ডেন্টলি। কিন্তু এখানে যেই এমবেডেড যেই প্রবলেমটা, সেটা যদি আমরা দেখি, ধরেন যে গভর্নমেন্ট হ্যাজ শিফটেড ওভারনাইট, কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোয়ালিটি বেড়ে গিয়েছে? আমাদের যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, আমরা সবাই জানি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাফারিং ফ্রম হিউজ ল্যাক অফ দ্যান ক্রেডিবিলিটি। এটা কি ওভারনাইট আমাদের অ্যাকাউন্টিং এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গিয়েছে? এটা কিন্তু হয় নাই, এটা হবেও না শর্ট টার্ম। এটা ইজ এ ম্যাটার অফ দ্য লং টার্ম প্রসেস। কারণ এখানে আমাদেরকে ভুলে গেলে চলবে না যে রিফর্ম কিন্তু একটা প্রসেস। রিফর্ম কিন্তু এরকম না বাজ না, রিফর্ম ওয়ার্ডটা বাজ, কিন্তু রিফর্মটা করার জন্য একটা প্রসেস উই হ্যাভ টু পুট ইন প্লেস। কিন্তু আমার কেন জানি মনে হয় যে রিফর্মের এই যে, আমি যদি একদম স্টক মার্কেটের কথাই বলি, রিফর্মটা যে একটা প্রসেস বা পাথ, এটা আমরা ডিটারমাইন করতে পারিনি। এই কারণে কি হয়েছে, অ্যাম্বিগিউটি বা কনফিউশনটা ইনভেস্টরদের মধ্যে আর মার্কেট পার্টিসিপেন্টদের মধ্যে আরও গ্রো করেছে। আর গভর্নেন্সের যে কথা বললেন, দেখেন আমাদের দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা হলো যে একটা ইন্ডিভিজুয়াল, তাকে ক্রেডিবল হতে হবে, আবার ক্যাপাবল হতে হবে, দুটোই একসাথে হতে হবে। এবং তার এই ক্রেডিবিলিটি অ্যান্ড ক্যাপাবিলিটিটা রিফ্লেক্ট করতে হবে তার অ্যাক্টিভিটিসে। মানে আমরা যেন সহজ বাংলায় বলি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তা আমি আমার কর্ম যদি ওটাকে রিপ্রেজেন্ট না করে, তাহলে কিন্তু আমি ইনভেস্টরদের বা আদার মার্কেট পার্টিসিপেন্টদের আস্থাটা পাবো না। তো এটা একটা আমার কাছে মনে হয় যে এই যে অ্যাম্বিগুইটি বা ধোঁয়াশাটা, সেটা নতুন লিডারশিপ আসার পরেও এটা মনে হয় আমরা কাটাতে ব্যর্থ হয়েছি। হ্যাঁ, বিসেক বলি বা আদার এখানে আমাদের গভর্নমেন্ট অলসো প্লে দ্য রোল উইথ দেয়ার ফিসক্যাল পলিসি অ্যান্ড দ্য মনিটরি পলিসি। যেমন ফিসক্যাল পলিসি এবং মনিটরি পলিসির কথা যদি আমি স্পেসিফিকটা বলি, দেখবেন যে এই পলিসিগুলো একদমই নেওয়া হয়েছে বিশেষ করে ধরেন যে ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য। যদিও ইনফ্লেশন কন্ট্রোলের আদার মেকানিজম আছে, বাট দ্য শর্ট টার্ম গভর্নমেন্ট হ্যাজ টেকেন উইদাউট কনসিডারিং দ্য মার্কেট বা স্টক মার্কেটকে কনসিডার করা ছাড়া। আবার একইভাবে দেখবেন যে ব্যবসায়ীরা বলছে তাদের কস্ট অফ ফান্ড বেড়ে যাচ্ছে, আর ওখানেও কিন্তু ওইটা আমরা কনসিডার করতে পারি নাই থ্রু আওয়ার ফিসক্যাল পলিসি। হ্যাঁ, আমাদের হয়তো ইনফ্লেশনটা ডাবল ডিজিটের কাছাকাছি যে একটা স্টেগনেন্ট হয়ে আছে, এটা কিন্তু একটা শর্ট টার্ম মেজার্স। কিন্তু লং টার্মে
কস্ট অফ ফান্ড যদি বিজনেসম্যানদের যদি বেড়ে যায়, অন দ্য আদার হ্যান্ড আবার যদি স্টক মার্কেট লেস অ্যাট্রাকটিভ হয়, ফিসক্যাল পলিসির জন্য যদি আপনার ধরেন মানি মার্কেট মোর অ্যাট্রাকটিভ হয়, তাহলে ওয়াই পিপল ব্রিং দ্য ফান্ড ইন হিয়ার। আর আরও একটা ব্যাপার আপনি খেয়াল করে দেখবেন যে ওই যে স্পাইকটা হয়েছিল তখন কিন্তু কিছু ফরেন ফান্ডও আসা শুরু করেছিল, কিন্তু আবার দেখবেন যে এটা কিন্তু রিটার্ন করেছে, যে এটা কিন্তু আর ওই ফ্লোটা ধরে রাখতে পারেনি। তো মার্কেটে আস্থাটা আনতে হবে উইথ অল ইনিশিয়েটিভস, বোথ শর্ট টার্ম, মিড টার্ম অ্যান্ড দ্য লং টার্ম। এবং আমরা কি করতে চাই এটার একটা ক্ল্যারিটি থাকতে হবে কাদের কাছে, ইনভেস্টর যারা ইনভেস্ট করবে, আমার একটা প্রশ্ন যে লোকাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল বিনিয়োগকারী বা উদ্যোক্তা যারা, তারা হয়তো যে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল অনেকের, বা আমাদের এখানে স্থানীয় যে বড় বিনিয়োগকারী বলি তাদের অনেকেই আমরা যেটাকে মার্কেট ম্যানিপুলেশন বলি এইসবের দায়ে অভিযুক্ত। বলা হয় যে এই অ্যাকাউন্টগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া বা ফ্রিজ হয়ে যাওয়াতে যে হয়তো মানে ফান্ড ফ্লো অর মার্কেট অ্যাক্টিভিটিস কমে গেছে। কিন্তু বিদেশিদের অ্যাকাউন্টে তো আসলে সরকার তাদেরকে ধরপাক করে যাচ্ছে না কেউ, তো তারা কেন চলে গেল? দেখেন এখানেই কিন্তু একটা সবচেয়ে আপনার কোশ্চেনের মধ্যে সবচেয়ে বড় একটা অ্যান্সার আছে, যেটা আমরা বলছি যে মার্কেটে ম্যানিপুলেটর আছে, অ্যান্ড ইটস ট্রু। আমরা মার্কেট বিহেভিয়ার দেখলেই বুঝি যে দ্যার ইজ এ ম্যানিপুলেটর। বাট এখন পর্যন্ত আমরা একজন ম্যানিপুলেটরকে তো শাস্তি দিতে পারিনি। তার যখন শাস্তি দিতে পারিনি তখন ইনভেস্টররা কিন্তু কনফিডেন্টটা পায় নাই। ওকে, তো ইনভেস্টররা যখন কনফিডেন্ট, বড় বড় ফাইন হয়েছে, এটাও একটা সমস্যা ছিল যে বড় অঙ্কের টাকা আপনি ইউ আর মেকিং বিগ মানি, ছোটখাটো একটা ফাইন দিয়ে একই রকমের কাজ তারা কন্টিনিউয়াস করে গেছে। তো এখানে ফাইনের অঙ্ক বাড়ানো হয়েছে, সেটা আদায় কতটা করতে পারে এটা তার নিয়ন্ত্রক সংস্থার দক্ষতা বা লিগ্যাল, ডেফিনেটলি লিগ্যালি ফাইট করবে তারা। কিন্তু আমার প্রশ্নটা ছিল যে যেহেতু বিদেশিদের জন্য তো এখানে এই প্রবলেমটা ছিল না। আমাদের এই প্রোগ্রামে এসেছিলেন, বলছিলেন যে ইকোনমিতে একটা গ্রিন শুট দেখতে পাচ্ছে তারা, লাইক আমি নেম দেম, এশিয়া ফ্রন্টিয়ার ক্যাপিটাল এই বছরের ফেব্রুয়ারির দিকে তারা এসেছিলেন, আমাদের স্টুডিওতে এসেছিলেন। কিন্তু আসলে why they are going back? এখন ফরেন ইনভেস্টরদের কথা যদি বলেন, পার্টিকুলারলি যে মার্কেট অ্যাট্রাকটিভ, দেখেন আমি যদি আমাদের সাউথ এশিয়ার সবচেয়ে বড় ইকোনমি বলে ইন্ডিয়াতে $81 বিলিয়ন তাদের এফডিআই ফ্লো, ওয়ার ইজ আওয়ার পজিশন? এটা কেন? ব্যাপারটা হলো যে আমরা তো একটা আস্থা, ইকোনমিক আস্থা তৈরি করতে পারি। দেখেন সবচেয়ে এক নম্বর এলিমেন্ট যেটা ইকোনমির আস্থার ইন্ডিকেটরে, সেটা হলো সেন্স অফ সিকিউরিটি। তো আমরা কিন্তু এখনো সেন্স অফ সিকিউরিটি কিন্তু রিস্টোর করতে পারিনি। সেন্স অফ সিকিউরিটি যতক্ষণ রিস্টোর না হবে ততক্ষণ কিন্তু ফরেন ইনভেস্টর উইল নট ফিল সেভ হিয়ার। সেকেন্ড ওয়ান ইজ দ্যাট আমাদের যে কোম্পানি লেভেল গভর্নেন্স, আমরা কর্পোরেট গভর্নেন্সকে দুটো লেভেলে, একটা হলো যে রেগুলেটররা এবং পলিসি মেকিংটা কীভাবে ইন্টারভেন করছে, আরেকটা হলো কোম্পানি লেভেল। আপনি দেখেন, আমি যদি এটা ফান্ডামেন্টাল কোশ্চেন বলি, আউট অফ অল লিস্টেড কোম্পানি, এই কোম্পানিগুলোর বোর্ডগুলো কি প্রপারলি ফাংশন করে? নাম্বার ওয়ান। যদি না করে থাকে, এখন কি করছে পরিবর্তিত পরিস্থিতিতে? এটা করানোর জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? শুধু শাস্তিই কিন্তু একমাত্র ইনস্ট্রুমেন্ট না, উই হ্যাভ টু মেক দ্য ইনস্ট্রুমেন্ট ফাংশনাল। আমি বোর্ডের একটা কথা বললাম। সেকেন্ড ইজ আপনি বললেন যে শাস্তির ব্যাপার। আমি যদি জানি যে আমি চুরি করে 500 টাকা আর্ন করতে পারবো 50 টাকা ফাইন দিয়ে, তাহলে তো আমি তো চুরি করতেই থাকবো, তাই না? বিকজ আমার নেট বেনিফিট তো, আমি যদি ইকোনমিক রেশনাল বিহেভিয়ার থেকে বলি, আমি চুরিকে ইন্সপায়ার করছি না, কিন্তু তাহলে চোর যারা, তারা তো বলবে যে ওকে এটা তো আরো লিগালাইজ হয়েছে। তো এই যে এনফোর্সিবিলিটি অফ দ্য রেগুলেটর, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর আমি যদি ইকোনমিক ইন্ডিকেটর কথা বলি, তাহলে ফরেন ইনভেস্টররা কিন্তু সেন্স অফ সিকিউরিটি দেখে, আবার ইকোনমিক ইন্ডিকেটরসগুলোকে দেখে। দেখেন আমাদের সবচাইতে বড় যেই প্যারামিটারটা আমাদের ইকোনমির জন্য, সেটা হলো যে আপনার আমাদের সেক্টরটা ইজ এন ভেরি কনফাইন্ড টু দ্য আরএমজি। তো ট্যারিফ যখন এসছে, তখন কিন্তু ইউএস ট্যারিফ যখন ইম্পোজ করা হয়েছে বা বিভিন্ন ভালনারেবিলিটি তৈরি হয়েছে, তখন কিন্তু দ্যাট পুট ইন এ রিস্ক। আরেকটা হয়েছে যে অনেক গার্মেন্টস সেক্টর কিন্তু ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গেছে।
তো সেটাও কিন্তু কান্ট্রি রিস্ককে বাড়িয়ে দিয়েছে। সো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আবার এই যে অন্টারপ্রেনিয়ররা কিন্তু ইজ এ সাফারিং ফ্রম দ্য ল্যাক অফ কনফিডেন্স। যখন একটা ফরেন ইনভেস্টর দেখেছে যে লোকাল ইনভেস্টররা ইনভেস্ট করছে না, এক্সপানশন করছে না, এটাকেও দে হ্যাভ টেকেন দেয়ার কগনিজেন্স দ্যাট যে ইকোনমি ডাজন্ট হ্যাভ দ্য প্রসপারিটি। কারণ তারা কিন্তু নিজে এসে সবসময় ইন দ্য প্লেস থাকে না, তারা কিন্তু এই লোকাল অন্টারপ্রেনিয়রদের বিহেভিয়ারে কনসিডার করে। তো আমরা যদি মোটা দাগে বলি, আপনি দেখবেন যে ক্রেডিট গ্রোথ স্টেগনেন্ট হয়ে গেছে। সেকেন্ড ওয়ান দেখবেন যে ব্যাংকিং কর্পোরেট গভর্নেন্স, ব্যাংকে হয়তো একটা স্ট্যাবিলিটি এসেছে, কিন্তু ব্যাংকিং কর্পোরেট গভর্নেন্সে কিন্তু র্যাডিক্যাল চেঞ্জ হয় নাই। থার্ড ওয়ান ইজ দ্যাট কোম্পানি লেভেল কর্পোরেট গভর্নেন্সগুলোরও বা কোয়ালিটি অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটার উপর বেস করে কেউ সিদ্ধান্ত গ্রহণ করবে, প্রুডেন্ট ডিসিশন আপনি যেটা বললেন, সেটারও কিন্তু কোনো ধরনের রোডম্যাপ নাই যে হাউ দ্য কর্পোরেট গভর্নেন্স উইল বি চেঞ্জ, হাউ দ্য কোম্পানিজ উইল বি অ্যাকাউন্টেবল, মোর অ্যাকাউন্টেবল। পরের ইস্যু যদি আমরা বলি, আমাদের কিন্তু ইনফ্লেশন, আমি যেটা বললাম যে ইনফ্লেশনের জন্য শর্ট টার্ম যে মেজার্স নেওয়া হয়েছে, যে পলিসি রেটকে একটা স্টেগনেন্ট করে রাখা বা হাই করে রাখা, তার ফলে কিন্তু মার্কেট লেস অ্যাট্রাকটিভ হয়েছে। আবার প্রোডাক্টিভিটি বাড়ার কোনো লক্ষণ আমরা দেখছি না, কারণ কস্ট অফ প্রোডাকশন অ্যান্ড কস্ট অফ ডুইং বিজনেস বাড়ছে। তো প্রোডাক্টিভিটি না বলে তো লং টার্মে তো আমার ইনফ্লেশন স্ট্যাবল হবে না। তো এই আনসার্টিনিটিগুলো, অন দ্য আদার হ্যান্ড ধরেন যে ফ্যাক্টরিগুলো বন্ধ হওয়ার ফলে, বা আপনি জানেন যে একটা ট্রানজিশন পিরিয়ডের ফলে এমপ্লয়মেন্ট রেটটা কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে গেছে। কোশ্চেন ইন দ্য মার্কেট, যে প্রত্যেকটা স্টেক হোল্ডার যখনই তারা তাদের ভয়েস রেজ করার সুযোগ পাচ্ছেন, তাদের এখন এক দফা দাবি হয়ে গেছে যে বিসেক চেয়ারম্যান তার পদত্যাগ। কিন্তু আরেক দিকে আমরা ডেফিনেটলি যখনই আপনি মানে যখন হার্শ অ্যাকশনে যায়, এটার ভিকটিম স্টেক হোল্ডারদের মধ্যে অনেকে হন। আর তারা আবার কিছু ভালো কাজ ইনিশিয়েট করেছে, যদিও সংস্কারের এগুলোর গতি অত্যন্ত ধীর। তো আপনি আসলে এই দাবির সাথে কতটা একমত, বা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এটাকে? প্রথমেই বলবো যে অবস্থাটা এমন, প্রত্যেকে ক্লিয়ারলি তারা বলছেন যে বিসেক চেয়ারম্যান যদি তার এই পদ না ছাড়েন বা তাকে উঠিয়ে না হয়, তাহলে আসলে বাজারে আস্থা ফিরবে না, এরকম একটা সিচুয়েশনে চলে গেছে। আসলে আমরা যদি লিডারশিপ পার্সপেক্টিভ থেকে দেখি, ধরেন যে আমাদের ইভেন ফাইন্যান্স অ্যাডভাইজার স্যারের কথাও যদি বলি, সালেউদ্দিন স্যার, হি ইজ এন ভেরি কম্পিটেন্ট অ্যান্ড অনেস্ট মানুষ, এটা একদম স্ট্যাবলিশড। আমার ইজ মাই কলিগ অ্যাজ ওয়েল, উই অল ফিল প্রাউড ফর হিম। সেকেন্ড হলো, সেকেন্ড লেয়ারে যদি আমি বিসেক লেভেলের লিডারশিপ দেখি, আবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেখি, অল হ্যাভ এ ক্রেডিবল পজিশন অ্যাজ ওয়েল অ্যাজ দে আর কম্পিটেন্ট। কিন্তু মজার ব্যাপারটা হয়েছে যে ওনাদের যেই ক্রেডিবিলিটি অ্যান্ড দ্য ক্যাপাবিলিটি, সেইটা হ্যাভ নট বিন ট্রান্সলেটেড, যেটা ইনভেস্টরদেরকে কনফিডেন্ট দিবে। এখানে আমি ইনভেস্টরদের বলবো যে তারা তো মেন স্টেক হোল্ডার। দেখেন, তাদের প্রথমে পার্সপেক্টিভটা বলি যে তাদের তো ডিমান্ড থাকবে, আর বাংলাদেশের ট্রিপিক্যাল ব্যাপার হলো যে মানুষ চেঞ্জ করে দাও। কিন্তু কালকে বিসেক চেয়ারম্যান চেঞ্জ হলে কি সব প্রবলেমে যেগুলো রুট কস্ট, এগুলো কি সলভ হবে? অন দ্য আদার হ্যান্ড, কেন ইনভেস্টরদেরকে এই পর্যায়ে যেতে হলো? তা আমার কাছে যেটা মনে হয়েছে যে ইনভেস্টরদের এমপ্যাথেটিক্যালি কনসিডার করা হয়নি। কারণ ইনভেস্টররা যদি সবচেয়ে বড় স্টেক হোল্ডার হয়, তাহলে প্রথম আমি মনে করব 1 নাম্বার দায়িত্ব হওয়া দরকার, ইভেন বিসেক যে কোনো একটা ইউনিভার্সিটি, ধরুন ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্স ডিপার্টমেন্টকেও এনগেজ করতে পারে, বা যে কোনো বিশ্ববিদ্যালয়কে এনগেজ করতে পারে, যে ইনভেস্টরদের ডিপ সাইকোলজিক্যাল অ্যানালিসিসটা কি, তারা কেন কিভাবে ডিসিশন নেয়, বা আমি জানি না ইনভেস্টরদের সাথে কতবার বসা হয়েছে। কারণ তারা যদি মেইন স্টেক হোল্ডার হয়, ধরেন যে লোকাল এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টর। আমি এখানে আরেকটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই। দেখবেন যে আমরা এফডিআইয়ের কথা বলছি, ধরেন বাংলাদেশে এই পর্যন্ত ধরেন টপ 20 যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর এই এশিয়ান মার্কেটে ইনভেস্ট করে, তাদের সাথে কি আমরা বসেছি একবারও? তাদের সাথে যোগাযোগ করেছি যে হোয়াট আর ইউর রিকোয়ারমেন্ট ফর ইনভেস্টিং ইন ডিএসসি? ঠিক একইভাবে আমাদের যে লোকাল ইনভেস্টররা আছে, আমার মনে হয় এদের সাথে ডায়ালগ এবং এদেরকে এমপ্যাথিক্যালি এই কাজটা বিসেক করবে না? অবশ্যই বিসেক করতে হবে। কিন্তু এই কাজ তো বিসেক আমাদের পূর্ববর্তী চেয়ারম্যান অত্যন্ত করিতকর্মা ভাবেই করেছিলেন, এন্ড তার ফল আমরা দেখেছি, বিভিন্ন রকমের কোটারি ডেভেলপ করেছে।
and that was another blunder. বিশেক আসলে যদি আপনার ইনভেস্টমেন্ট প্রমোশনের কাজ করে, দেখেন we have stock exchange, তারা করতে পারে, we have Ministry of Finance, we have BIDA. আমি কিন্তু ইনভেস্টমেন্ট প্রমোশনের কথা বলছি না, আমি বলছি কি যে আমাকে তো আগে ইনভেস্টর সাইকোলজিটা বুঝতে হবে, যে ইনভেস্টরদের কিভাবে ইনভেস্টররা ডিসিশন মেকিং প্রসেস করছে, কারণ আমি পলিসিটা কাদের জন্য করব। এটা কি আপনার প্রত্যেকবার যখন বিশেষকে একজন করে একটা চেয়ারম্যান কমিশনাররা আসবেন এবং তাদেরকে এটা ট্রেনিং দিতে হবে? না, এটা হলো কি ইনস্টিটিউশনাল একটা প্রসেস থাকে। এক্স্যাক্টলি, ইনস্টিটিউশনাল প্রসেস কি, আজকে দেখেন আপনি একটা ভাইটাল কোশ্চেন করেছেন যে ইনভেস্টররা বলতেছে যে তাদের অ্যাক্টিভিজমের প্রথম দায়িত্ব হলো, যেটা বাংলাদেশে হয়, ধরেন আগে ওনাকে পদত্যাগ করতে হবে। এটা হলো অ্যাক্টিভিজমের একটা ট্রেডিশনাল অ্যাপ্রোচ। তো এই ট্রেডিশনাল অ্যাপ্রোচ থেকে কিভাবে ইনভেস্টররা বেরোবে, কারণ ইনভেস্টরদেরও যদি কোনো জায়গা না থাকে, ওইটা যদি ব্লক হয়ে যায়, তাহলে বা ইনভেস্টরদেরকে যদি এমপ্যাথেটিক্যালি কনসিডার না করা হয়, যেমন ধরেন যে এখন ফিসক্যাল পলিসি আসতেছে, দেখেন কিছু ফান্ডামেন্টাল জিনিস আছে যে ইনভেস্টররা ইজ এ সাফারিং লট। এই ক্ষেত্রে যদি আপনি আবার এমপ্যাথেটিক্যালি যদি আপনি নিজে থেকে স্ব-উদ্যোগ হয়ে গভর্নমেন্ট থেকে বা পলিসি মেকার থেকে যদি তাদের পেইন ইজ করার জন্য ইনিশিয়েটিভ না নেন, তাহলে তো ইনভেস্টরদেরকে যদি এই ফান্ডামেন্টাল জায়গাগুলো নিয়েও বার্গেনিং করতে হলে, তাহলে কিন্তু ইনভেস্টর উইল বি ফ্রাস্ট্রেটেড। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, ডক্টর আনিসুজ্জামান বলেছেন যে পুঁজিবাজারের জন্য ভালো কিছু থাকবে বাজেটে, আমরা নিশ্চয়ই ডেফিনেটলি আমরা ওইটাতে আশাবাদী হতে চাই, কিন্তু আমাদের যেটা হলো ক্ল্যারিটি থাকাটা খুব ইম্পর্টেন্ট, কারণ রাষ্ট্র শুড বি ভেরি মাচ ট্রান্সপারেন্ট। ওই কালচারটা আমাদের আনতে হবে। কারণ এখানে আমি আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই, সেটা হলো যে ইনভেস্টররা যখন ডিসিশন নেয়, তখন কিন্তু থিওরিটিক্যালি আমরা যেসব বিহেভিয়ারাল অ্যাসপেক্ট দেখি, ইনভেস্টররা কিন্তু সেই থিওরিটিক্যালি ডিসিশন নাও নিতে পারে, বিকজ they have their own cognizance, own thinking capability and other circumstances. They may consider those factors for making the decision. তো এই ক্ষেত্রে আমাদের মনে হয় ইনভেস্টরদের সাইকোলজিটা এবং ইনভেস্টরদের এমপ্যাথেটিক্যালি দেখা দরকার। দুইটা জিনিস, একটা হলো যে ইনভেস্টরদেরকে অ্যাকাউন্টেবল করা, আবার ইনভেস্টরদেরকে এমপ্যাথেটিক্যালি অ্যাড্রেস করা, এই দুটো জিনিসই থাকা দরকার। আপনি রাইটলি বলেছেন যে বিসেকের রোল কি হওয়া দরকার, ডিএসসি রোল কি হওয়া দরকার, এগুলো খুব ক্লিয়ারলি ডিফাইন করা দরকার। সারা পৃথিবীতে আছে, আমাদের এখানেও ছিল বা আছে, এবং প্র্যাকটিসটা দরকার। আপনি যেটা বলছেন যে ইয়েস, এটা আমাদের বাই পেন অ্যান্ড পেপার আছে, কিন্তু যখন প্র্যাকটিসটা উইল বি স্টার্টেড, দেন আমার মনে হয় যে মার্কেট উইল গেট মোর কনফিডেন্ট অ্যাবাউট। এখন যে এই যে একটা টার্ন অ্যারাউন্ড প্রত্যেকটা সাইকেলেরই শেষ হয়, এই যে ইনফ্লেশনারি সাইকেল, হয়তো এটা ইকোনমিক, কিন্তু ইনভেস্টরদের যে আপনার, যেমন আমি আপনাকে একদম এই সপ্তাহে গত সপ্তাহের উদাহরণ বলতে পারি যে 20 ইয়ার্স ট্রেজারি 30 পিপসের মতো কিন্তু কমে গেছে, কিন্তু সেখানে লং টার্মে যখন একটু কমে, আমরা এক্সপেক্ট করতে পারি যে ইকুইটি মার্কেটে তার একটা মিনিমাম রিফ্লেকশন আমরা দেখতে পাবো। শেষ দিন গিয়ে একটু ঘুরে দাঁড়িয়েছে, পুরো সপ্তাহে ছিল দরপতন, এবং সেটা কিন্তু খুব অল্প ভলিউমে হলেও ইনভেস্টরদের ক্যাপিটালাইজেশন কিন্তু খুব বেশি হচ্ছে। তো মার্কেট কিন্তু আসলে এই যে আমরা প্রথম থেকে যেটি বলছিলাম যে ইনভেস্টরদের কনফিডেন্স আসছে না, তারা যে কোনো কারণে হোক তারা, তো এই সাইকেলটার শেষ কোথায়? এই সাইকেলটার শেষ আমার কাছে যেটা আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে মনে হয় যে শর্ট টার্মে হয়তো লাইক সরকারকে এখন অবশ্যই চিন্তা করতে হবে যে কিভাবে এই বিনিয়োগকারীদের আস্থা ফেরানো যায়, ডেফিনেটলি কোনো সাবস্ট্যান্ডার্ড ওয়েতে না, যেটা আইনসঙ্গত, যেটা শর্ট টার্ম একটা স্ট্র্যাটেজি নিতেই হবে। দ্যার ইজ নো অল্টারনেটিভ অফ টেকিং দ্যাট। যে ইনভেস্টররা কেন এগুলো চাচ্ছে সেগুলোকে একদম তাদের সহানুভূতি দিয়ে, যেটাকে বলে সহানুভূতি দিয়ে দেখতে হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। এটা এক নাম্বার। দুই নাম্বার হলো দেখেন এই প্রবলেমটা কিন্তু স্ট্রাকচারাল প্রবলেম এবং শর্ট টার্ম কোনো সলিউশন না, লং টার্ম। যেমন দেখেন ট্রেজারিতে যদি এখন 12.5% হয়, মার্কেট আমাকে রিটার্ন দিচ্ছে কত, -20%, তাহলে তো -20% দিলে আমার কাছে 100 টাকা যদি থাকে, আমি কেন মার্কেটে আসবো?
রাদার আমি ব্যাংকের ইন্টারেস্ট রেটও তো এখন অ্যারাউন্ড 9-10% পাওয়া যাচ্ছে, তাহলে আমার তো এখানে আসলে আমার রিস্ক প্রিমিয়াম তো নেগেটিভ। তো কোনো দেখেন আমি পলিসি নিচ্ছি, নিয়ে যেই ইকোনমিক স্ট্রাকচারটা দিচ্ছি সেটা আমি বলে দিচ্ছি যে তুমি মার্কেটেই আসবে না, তাহলে তো এটার লং টার্ম একটা সলিউশন নিতে হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা কিন্তু আজকে থেকে না, এই স্ট্রাকচারাল প্রবলেম কিন্তু বছরের পর বছরকে ধরে কিন্তু আমরা একদম, আপনি যদি 3 ডিকেডসও দেখেন, 30 বছর দেখেন, এই স্ট্রাকচারাল প্রবলেমের মধ্যেই কিন্তু আমাদের মার্কেট ছিল এবং ইকোনমির সাথে এই কারণেই অ্যালাইন্ড হয়নি। কারণ আমাকে মার্কেটের এমন একটা স্ট্রাকচার করতে হবে, মার্কেটকে প্রিমিয়াম দিতে হবে, তাহলে মার্কেট উইল বি অ্যাট্রাকটিভ অ্যান্ড ইনভেস্টর র্যাশনালি উইল কাম, ফরেন ইনভেস্টর উইল অলসো কনসিডারিং যে আমাদের মার্কেটে ইনভেস্ট করতে। তো আমি মনে করি আমরা আরেকটা পর্বে কথা বলবো, আমি মনে করি শর্ট টার্ম এবং লং টার্ম দুইটা সলিউশনে নিতে হবে, এবং এখানে আমি মনে করি যে আমাদের ইনভেস্টরদের প্রতি সহানুভূতি দিয়ে খুবই দ্রুত কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার। সেটা কি আমার মনে হয় আমাদের বিজ্ঞ ওনারা আছেন, ওনারা আমার মনে হয় ইনভেস্টরদের সাথে প্রথম যেটা দরকার, যে কোনোভাবে হোক, যে কোনো পার্টি থেকে ইনভেস্টর, লেটস সিট উইথ দ্য ইনভেস্টরস, তাদেরকে ওপেন হার্টে আমরা শুনি। ডক্টর আনিসুজ্জামান রিসেন্টলি ইনভেস্টরদের প্রতিনিধির সাথে বসেছেন এবং সেখানেও একই দাবি উঠেছে যে এই চেয়ারম্যানকে যেতে হবে। স্যার আসলে সবকিছুর মাঝখানেই তো কিছু অপরচুনিটি, রাত যত গভীর হয় সকাল তত আসে, যদিও ঠিক কখন সকাল হবে এটি প্রত্যাশার সময়টা প্রলংড হচ্ছেই, এর মাঝখানেই কিন্তু যদি টাকা থাকে কিনতে হবে শেয়ার। যে 100 কোটি টাকা একটা ফ্রেশ ফান্ড আপনি আপনার একক ডিসক্রিপশনে যদি ইউটিলাইজ করেন, কিভাবে করবেন? ওকে, আমি এটাতে আসবো, কিন্তু তার সাথে আমি একটু সুযোগটা নিয়ে নিই। দেখেন ইনভেস্টররা না, যে কোনো নেগোসিয়েশন টেবিলে যখন বসা হয় তখন সর্বোচ্চ একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। তা আমি মনে করি যে ইনভেস্টরদেরও এরকম একটা ইনস্ট্রুমেন্ট হলো যে বিসেক চেয়ারম্যানকে যেতে হবে, কিন্তু তাদের ট্রু রিজনটা আইডেন্টিফাই করে আমাদের অ্যাড্রেস করা দরকার খুবই সহানুভূতির সাথে। এখন আসি, আমার কাছে যদি 100 মিলিয়ন টাকা থাকে, তাহলে এখানে আমি একটা স্ট্র্যাটেজি ফলো করি সবসময়, এটা ইজ মাই স্ট্র্যাটেজি। সেটা হলো কি, আমরা জেনারেলি ফাইন্যান্সে শুনি বা অ্যানালিসিসে শুনি যে ফ্যাক্টস বিহাইন্ড দ্য ফিগার, এটা ফিগার বলতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফিগারকে বলা হয়, নাম্বারসে। কিন্তু আমি এইটাকে কিছুদিন আগে আমি একটা কিনোট স্পিচও দিয়েছিলাম একটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনে, সেটা হলো ফিগার্স বিহাইন্ড দ্য ফ্যাক্ট। মানে ফিগার বলতে এখানে মানুষ বোঝাচ্ছে, যে মানুষ ওই ফ্যাক্ট কিন্তু ক্রিয়েট করে। তো আমি এই জায়গায় বলবো আমাদের সম্মানিত ইনভেস্টরদেরকে, আপনারা দেখেন কোন মানুষগুলো ক্রেডিবল যারা এই কোম্পানির পেছনে আছে। কেন আমি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যদি, কেন আপনি স্কোয়ারে ইনভেস্ট করবেন না? আপনি কেন লাইক এই ধরনের কোম্পানি যাদের পেছনে ক্রেডিবল এন্টারপ্রেনিউর আছে, যারা কখনোই নিজেদের লসে সত্ত্বেও তারা কখনোই কোনো ম্যানিপুলেশন বা গভর্নেন্স ম্যানিপুলেশনে যাবে না। কেন আমি বলবো, কারণ যেহেতু আমাদের স্ট্রাকচারাল প্রবলেম আছে বা আমাদের এনফোর্সেবিলিটি উইকনেসের কারণে ফার্ম লেভেল গভর্নেন্সও উইক, কান্ট্রি লেভেল গভর্নেন্সও উইক। এই ক্ষেত্রে যেই মানুষগুলো ক্রেডিবল, তারা কিন্তু স্ব-উদ্যোগে কোম্পানির গভর্নেন্সটাকে ক্রেডিবল করে রেখেছে। তো লেটস ইনভেস্ট অন দোজ পিপল হু আর রানিং দ্য বিজনেস। এখন অ্যাপেক্সের কথা যদি আমরা বলি, দ্যাট লিডারশিপ হ্যাজ দ্য ক্রেডিবিলিটি। সো আমি ইনভেস্টরদেরকে, আমার কাছে যদি টাকা থাকে এখন, দেখবেন সেই স্টকগুলো আন্ডার ভ্যালুড, আবার অন্যগুলো আন্ডার ভ্যালুড, বাট আমি চুজ করব যে হু আর বিহাইন্ড, হুইচ ফিগার্স, যে হুইচ ক্রেডিবল ফিগার্স বিহাইন্ড দ্যাট ফ্যাক্ট। তো সেখানে আমি ইনভেস্ট করতে চাই, দ্যাট উইল গিভ মি এ সাস্টেনেবল রিটার্ন। এবং আমি অ্যাজ অ্যান ইনভেস্টর হিসেবে মনে করি যে এটা আমাকে ইনভেস্টর হিসেবে গ্রো করতে হেল্প করবে। তো এখানে হিউজ অপরচুনিটি আছে আমাদের মার্কেটে। ফিক্সড ইনকাম এন্ড ইকুইটিতে একটা কম্বিনেশন করছেন, আপনি কত % ইকুইটিতে যাবেন, কত %? আমি 30% যাব হচ্ছে ইয়েতে, ফিক্সড ইনকামে, আর 70%। আর এখন তো মার্কেট হ্যাজ লট অফ অপরচুনিটিস। আপনি যদি একটু লিস্ট ডাউন করেন দেখবেন, এই যে বললাম যে ইনভেস্ট ইন এ ক্রেডিবল কোম্পানি অ্যাট দিস মোমেন্ট, দিস ইজ এন বেস্ট টাইম টু ইনভেস্ট।
বাট কোনো বাফারিং, আর্টিফিশিয়ালি বাফারিং কোম্পানি থেকে এই মুহূর্তে অ্যাভয়েড করা। কারণ যখন ক্রাইসিস হয়, ক্রাইসিস ক্রিয়েটস অপরচুনিটি, বা অপরচুনিটি হইতে হবে বিশ্বস্ততার উপর আপনি আপনার ইনভেস্টমেন্টটাকে পুট করবেন। তো এখানে আমি 30-70 নিব, এবং আরেকটু আমি বলবো যে যদি আমি কনজারভেটিভ হই আর আরেকটু অপটিমিস্টিক হলে আমি কিন্তু এখন 20-80-তে যাব। আমি মার্কেটে 80% ইনভেস্ট করতে, মানে আমি পার্সোনালি খুবই কনফিডেন্ট বাংলাদেশি ইকোনমির উপর এবং মার্কেটের উপরে, কিন্তু সাথে সাথে প্রত্যাশাও যে আমাদের শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম সলিউশন আনতে হবে, এবং আমাদেরকে অবশ্যই ইনভেস্টরদেরকে প্রাধান্য দিতে হবে এবং তাদের অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে। নিশ্চয়ই, যার জন্য আপনি বিয়ে বাড়িতে এত বড় আয়োজন, বরের খবর নাই, তো এটা তো অবশ্যই লাগবে। আর আরেকটা প্রশ্ন স্যার আপনার কাছে, আপনি লং টার্ম সাইক্লিক অ্যানালিসিস, ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট, আপনি প্রচুর পড়াশোনা করেন, পড়ান। একটা বুল মার্কেট, এই যে আমাদের ইকোনমি এত বড়, আই মিন যে টালমাটাল অবস্থার পরেও কিন্তু অলমোস্ট 4%-এর মতো গ্রোথ বিবিএস এই যে লাস্ট উইকে আমাদেরকে খবর দিল যে 4%, 3.93 অর এরকম একটা পার্সেন্টেজ। বাট এই যে একটা আই মিন হায়ার হাই ক্রিয়েট করা যে আপনার সিরিজ ক্যাপিটাল মার্কেটে, স্টক মার্কেটে, এইটা কবে নাগাদ বা কত বছর লাগতে পারে এই ধরনের একটা স্টক মার্কেট পেতে, যেটা কিনা আমরা ভারত, পাকিস্তান এই সমস্ত দেশেও দেখতে পাচ্ছি? এইটা দেখেন, এটা তো একটা কালচারাল শিফটের দরকার। আমরা এখন যে জায়গাতে গিয়েছি, বাট এখন থেকে আমি যদি আজকে ইনিশিয়েটিভ নিই, আমি মনে হয় ডাউন টু দ্য 1 to 3 years উই ক্যান ব্রিং দ্যাট কালচার। বাট এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে দুইটো জিনিস। একটা হলো বিসেককে এম্পাওয়ার্ড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট মিনস এ ট্রু সেন্স, অ্যালং উইথ ইস এনফোর্সেবিলিটি। এটার কোনো অল্টারনেটিভ নাই। It was not and still not, because যে এই যে একটা আপনি ক্লজে দেখবেন যে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশের প্রত্যেকটা নিয়ন্ত্রক সংস্থারই একই অবস্থা, যে লাইন মিনিস্ট্রি থেকে যেটা বলা হবে তারা অফিসিয়ালি সেটা করতে বাধ্য, আইনতই করতে বাধ্য। আমরা এই যে মিউচুয়াল ফান্ডের 10 ইয়ার এক্সটেনশনের কথা বলতে পারি না, আমরা রিফর্মের কথা বলছি, তো আমাদের রিফর্ম তো এই জায়গাতেই করতে হবে। হ্যাঁ, যতক্ষণ না আমি মনে করি অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আমাদেরকে আইন মতোই কাজ করতে হবে দেশের, কিন্তু কোথাও ইমপ্রুভমেন্টের জায়গা থাকলে সেটাকে না কুইকার করতে হবে। বিসেক সেই তুলনায় অন্য নিয়ন্ত্রক সংস্থার কিছুর তুলনায় যে আমরা বলবো যে তার মানে লেভেল অফ ফ্রিডমটা বেশি, কারণ সে কাউকে ফাইন করলে তার নিয়ন্ত্রক সংস্থাকে, আপনি এই যে কম্পিটিশন কমিশন, তাদের আইনে আছে যে এই জিনিসগুলো কেস টু কেস বেসিসে আপনার অ্যাপ্রুভাল নিতে হয় তার লাইন মিনিস্ট্রি থেকে। আবার বিটিআরসি যে টেলিকম রেগুলেটর, যে আপনার ট্যারিফ অনুমোদন, এটার জন্য আসলে তাদেরকে মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমতি নিতে হয়, একটা লাইসেন্স দেওয়া, লাইসেন্স রিভোক করা। কিন্তু দেখেন, আমি বলবো কি জানেন, ইন্ডিপেন্ডেন্টের দুইটা অ্যাসপেক্ট আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাপিয়ারেন্স আর ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট। ইন্ডিপেন্ডেন্টে আমাদের কম্প্রোমাইজ করার, ধরেন যে অল্প আর বেশি লেভেল না, ইট শুড বি ইন্ডিপেন্ডেন্ট মিনস ইন্ডিপেন্ডেন্ট, নাম্বার ওয়ান। সেকেন্ড ওয়ান ইজ দ্যাট, দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টিং এনভায়রনমেন্ট, কোয়ালিটি অফ ইনফরমেশন কিন্তু ইজ এন ভেরি উইক। এটাকে কেউ বিশ্বাস করতে চায় না, বিশেষ করে গ্লোবাল ইনভেস্টররা। এই জায়গাটাকে আমাদের কুইক ফিক্স করতেই হবে, অ্যান্ড এটার জন্য অল স্টেক হোল্ডার, ওয়াই নট এনগেজ ইন দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট লাইক আইসিএমএবি, আইসিএবি অ্যান্ড এফআরসি অ্যান্ড বিসেক। আমি তো দেখলাম না, এতদিন হয়ে গেল, 9 মাস হলো, আইসিএমএ আইসিএবির সাথে একটা ইন্ডিপেন্ডেন্টলি বসা দরকার ছিল তো বিসেকরে অ্যান্ড গভর্নমেন্টকে, যে কিভাবে আমাদের, কারণ ইনফরমেশনের যদি ক্রেডিবিলিটি না আনতে পারি তাহলে কোনো ফরেন ইনভেস্টর আপনার উপর রিলাই করবে না, এটা ফ্যাক্ট। ওকে, সো আমার মনে হয় এই কুইক ফিক্সগুলো অবশ্যই দরকার। আর যে অন্যায় যেই লেভেলে করবে তাকে শাস্তি দিতে হবে ওই লেভেলেই। আমি যদি 500 টাকার অন্যায় করি, আমাকে যদি 10 টাকা শাস্তি দেন, তাহলে এটাও কিন্তু এক ধরনের অপরচুনিটি ক্রিয়েট করা অর ইন্সপায়ার করা যে আপনি অন্যায় করতেই থাকেন। তো এটা কিন্তু দেখেন, আমরা কিন্তু আরেকটা কাজ করি যে আমরা একটা বাবল তৈরি করি যে মিস্টার এক্স ইজ ডুইং দিস করে সবার অন্যায়গুলোকে চালিয়ে দিই। না, ইট শুড বি প্রেসাইজ
যে যতটুকু অন্যায় করবে তাকে সেটাই, মানে একজন বড় বিগ ফিশের অন্যায়কারীর আন্ডারে সবাইকে দিয়ে দিয়ে সবাইকে জাস্টিফাই করানো, এই 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 কালচারগুলো থেকে উই হ্যাভ টু কাম ব্যাক। একদম মোটা দাগে যদি বলি, আমাদেরকে কিছু জায়গা আছে সেখানে আনকম্প্রোমাইজ হইতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে, ট্রান্সপারেন্ট হইতে হবে। তার মধ্যে আমাদের মার্কেট, এবং পরিশেষে একটাই কথা বলবো, আমরা সবাই জানি আমাদের ইকোনমির অনেক পোটেনশিয়ালিটি। দেখেন এত অবস্টাকেলের মধ্যেও আজকে পর্যন্ত সাউথ এশিয়াতে বাংলাদেশের ইকোনমি সেকেন্ড লার্জেস্ট ইকোনমি, বোথ ইন জিডিপি অ্যান্ড পার ক্যাপিটা জিডিপি অ্যান্ড আদার প্যারামিটার্স। তাহলে এরকম একটা এই টার্মোয়েলের মধ্যেও আমরা সেকেন্ড পজিশনটা ধরে রেখেছি। তাহলে এই পোটেনশিয়াল ইকোনমির সবচেয়ে বড় যেই শক্তিশালী জায়গা হওয়া দরকার ছিল ফাইন্যান্সিয়াল মার্কেট, দুঃখজনকভাবে হলে আমরা মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটকে ওই স্ট্রাকচারাল ইন্ডিপেন্ডেন্সটা দিতে পারি। আদারওয়াইজ এই যে ধরেন আপনি বিদেশি বিনিয়োগ আসলো, তার এক্সিটটাও আপনি দিতে পারছেন না। স্যার, আমরা প্রোগ্রামের প্রায় শেষ দিকে চলে এসেছি, প্রোডিউসার কল দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। না, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সুযোগ দেওয়ার জন্য, এন্ড দর্শকদেরকেও ধন্যবাদ আমাকে শোনার জন্য। দর্শক, স্যার বলছিলেন বিনিয়োগকারীদেরকে আসলে সহমর্মিতার দৃষ্টিতে দেখতে হবে, যেটি আসলে এখন ঘটছে না বলেই অভিযোগ সবার। আবার একদিকে ইকোনমিক ফ্যাক্টরগুলো বললেন, গভর্নেন্স ফ্যাক্টরগুলো বললেন, বিনিয়োগকারীদের সাথে যে ট্রাস্টের গ্যাপ সৃষ্টি হয়েছে সেটি সম্পর্কে বললেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।